Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা টেট স্পেশাল ইংলিশ প্র্যাকটিস সেট ইন ডিটেলড একদম ডিসকাস করছি, যেগুলো বিভিন্ন স্টেটের টেটে এসেছে। সেই ধরনের প্যাটার্নকে মাথায় রেখে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা এই সেটগুলো পার্টিকুলারলি ডিজাইন করেছি আমাদের এই হালদার ই একাডেমির তরফ থেকে। প্রিভিয়াস ক্লাসগুলোতে 4টে সেট আমরা অলরেডি ডিসকাসও করে ফেলেছি। সো যারা এখনো ক্লাসগুলো দেখোনি বা কোনোভাবে ক্লাসগুলো মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা শুরু করব ইংলিশের প্র্যাকটিস সেট নাম্বার 5। প্রথমে দেখে নেব প্যাসেজ এবং সেটা রিলেটেড প্রশ্নগুলো। তাহলে চলো শুরু করে দিই আজকের ডিসকাশন। প্রথমেই বলছে read the following passage and answer the following questions by selecting the correct or most appropriate option. প্রথম আমরা যেমন করছি আগে টেক্সটটা দেখে নেব। No single invention of change the landscape and the character of the American West as much as barbed wire. বলছে কোনো ইনভেনশনই এই যে এত পরিবর্তন, এত আবিষ্কার, এই কোনোটাই কিন্তু ল্যান্ডস্কেপ বা ক্যারেক্টারিস্টিক্স অফ যে আমেরিকানের ওয়েস্টার্ন পার্ট, সেটা যে বার্বড ওয়্যার মানে তার আমরা জানি, সেটাকে কিন্তু পরিবর্তন করতে পারেনি। আফটার দ্য সিভিল ওয়ারের পরবর্তী সময়ে দ্য ওয়েস্টার্ন টেরিটরিজ began to fill up with homesteaders, small ranchers and farmers whose livelihood depended on keeping free roaming herds of cattle off their property. এই বলছে সিভিল ওয়ারের পরবর্তী সময়ে এই যে ওয়েস্টার্ন টেরিটরিটা, আমরা যে অঞ্চলটা নিয়ে কথা বলছি, সেই জায়গাটা কি হতে শুরু করে, ধীরে ধীরে পরিপূর্ণ হতে শুরু করে। কাদের দ্বারা? হোমস্টেডার্স, মানে যারা ভবঘুরে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে যারা বাড়ি বানিয়ে থাকে। স্মল র্যাঞ্চার্স, ছোট ছোট ভবঘুরের দল, ছোট ছোট যাযাবরের দল। অ্যান্ড ফার্মার্স, বিভিন্ন যারা চাষবাস করে, যাদের লাইভলিহুডটা বেসিক্যালি কিসের ওপর ডিপেন্ড করে? অন কিপিং ফ্রি রোমিং হার্ডস অফ ক্যাটল। একদম গৃহপালিত যে পশু, বিভিন্ন ধরনের পশু রেখে সেখান থেকে তাদের যে আর্নিং, লাইভলিহুড, তারা সেখান থেকে সেটাকে কামায়। Split rail fences of the type that were used back east were impractical on the treeless plain. এই যে এরা যে বাড়িগুলো তৈরি করতো, এই যে ফেন্স যেটা হবে, এরা কি এই যে স্প্লিট রেল ফেন্সেস মানে ছোট বড় বড় ডাল বলতে পারো, যেগুলোকে ফেন্সিং হিসেবে ব্যবহার করা যায়। এরা কি করতো? ওরকম ছোট ছোট কেটে সেগুলোকে দিয়ে ফেন্সিং করতো। সেটা কোথায় ইউজ হতো? ইস্টে। আমরা কিন্তু পড়ছি ওয়েস্টার্ন পার্টের কথা, তাই বলছে ইস্টে যে এই ধরনের ফেন্স ব্যবহার করা হয়, সেটাই ওয়েস্টার্ন পার্টের একদম ইমপ্র্যাকটিক্যাল। তার কারণ কি? কারণ এই যে ওয়েস্টার্ন পার্টের কথা আমরা পড়ছি, এই ওয়েস্টার্ন পার্টটা হচ্ছে বেসিক্যালি ট্রিলেস। এখানে একেবারেই গাছপালা সেভাবে দেখতে পাওয়া যায়। তাহলে যেখানে গাছপালা নেই, সেখানে তার শাখা প্রশাখা কেটে ফেন্সিং বানানো এটা একেবারেই ইম্পসিবল কথা, ইমপ্র্যাকটিক্যাল। And experience demonstrated that simple wire fences could not discourage a determined cow. বলছে আর অভিজ্ঞতা থেকে এটা বলাই যায়, অভিজ্ঞতাই এটা ফুটিয়ে তোলে যে সিম্পল ওয়্যার ফেন্সেস মানে শুধু তার দিয়ে, যেগুলো সরু সরু একদম তার, সেটা দিয়ে যদি ফেন্স করা হয়, ওই বেড়া দেওয়া হয়, এটা যে ভীষণ জেদি গরু যারা একদম ডিঙিয়ে চলে আসবেই, তাদেরকে এটা কোনোভাবেই ডিসকারেজ করে না। তারা ইজিলি সেটাকে টপকে গাছপালার দিকে চলে আসতে পারে বা ভিতরে প্রবেশ করতে পারে। ইন 1874, 1834-এর কথা হচ্ছে,
clever Illinois farmer named Joseph F. Gilden, একজন সাধারণ একজন ফার্মারের কথা বলা হচ্ছে যার নাম হচ্ছে জোসেফ এফ গ্লিডেন, devised an efficient method of attracting pointed barbs to interwoven strands of ordinary wire. বলছে সে একটা বেশ এফেক্টিভ কার্যকরী একটা মেথড বা পদ্ধতি বার করেছিল অফ অ্যাটাচিং পয়েন্টেড বার্বস। কি করতো, এই যে বার্বস গুলো যেগুলো পয়েন্টেড মানে খানিকটা খোঁচা খোঁচা রয়েছে বলতে পারি আমরা, সেগুলোকে কি করতো, সেগুলোকে অ্যাটাচ করে দেওয়া হবে ইন্টারওভেন স্ট্র্যান্ডস অফ অর্ডিনারি ওয়্যার, অর্থাৎ সাধারণ তার যেগুলো একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড রয়েছে তার মাঝ দিয়ে এগুলোকে প্রবেশ করিয়ে দেওয়া। সুন, খুব শিগগিরই আদার ইনভেন্টরস ওয়ার ডেভেলপিং ভ্যারিয়েশনস অন হিজ আইডিয়া। বলছে আদার যে ইনভেন্টারসরা রয়েছে যারা আরো বিভিন্ন জিনিস আবিষ্কার করত, তারা ডেভেলপ করত এই ধরনের বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন তার আইডিয়ার ওপর। মানে কি হয়, একটা জিনিস যখন বানানো হয়ে যায়, প্রথম যিনি আবিষ্কার করেন সেটা তো একটা গ্রেট অবশ্যই, এবার তারপর আরো বিভিন্ন লোক সেটার উপর রিসার্চ করতে থাকেন এবং আরো জিনিস কিন্তু সেটার উপর বানাতে থাকেন, সেটাই হচ্ছিল। দেয়ার কম্বাইন এফোর্টস হ্যাড এ মোমেন্টাস এফেক্ট। এই যে বিভিন্ন লোক বিভিন্নভাবে চেষ্টা করছেন, সব মিলিয়ে একটা খুব দারুণ একটা আউটকাম, একটা পজিটিভ, একটা দারুণ এফেক্ট আমরা পাচ্ছি। The wide open plains could now be fenced economically and subdivided into small parcels. বলছে এই যে বড় বড় ওয়াইড ওপেন প্লেন্স, সমতল ভূমি, এখন সেগুলোকে ফেন্স আলাদা করে করা যায় এবং ইকোনমিক্যালি মানে বেশ কম খরচে সাধ্যের মধ্যে সেটা করা পসিবল হয়েছে। অ্যান্ড সাবডিভাইডেড ইন্টু স্মল পার্সেস, এবং এই ফেন্সিং গুলো দিয়ে শুধু সেগুলোকে তো প্রোটেক্টই করা হয় না, সেগুলোর যে ডিভিশনটা সেই সাবডিভাইডও করা হয়েছে ছোট ছোট পার্টে, সেটা এখন করা যায়। ক্যাটেল ব্যারনস who had long regarded the vast stretches of western rangeland as their private domain did not take kindly to this development. কিন্তু এই যে উন্নতি, এই যে ডেভেলপমেন্ট, যেখানে ল্যান্ডটাকে নিজেদের মতো ভাগ করে নেওয়া যাচ্ছে, ফেন্স দিয়ে দেওয়া যাচ্ছে, এটা কারা ভালো চোখে নিল না? এটা নিল না ক্যাটেল ব্যারনসরা, অর্থাৎ যে হেডরা থাকতো। ব্যারন মানে তো তোমরা জানো উচ্চপদস্থ লোকদের ব্যারল বলা হয়, তো এই ক্যাটেলেরও এরকম ব্যারল থাকতো যারা হেড, তারা কিন্তু এই যে ভাস্ট স্ট্রেচেস অফ ওয়েস্টার্ন রেঞ্জল্যান্ড ছিল, কারণ সেখানে কেউ আলাদা করে পজিশন করতে পারতো না, যেহেতু সেটাকে ভাগাভাগি করা যেত না। তাই এটা যখন হয়ে গেল, কারণ তারা কি করতো, ওই জায়গাটাকে তাদের প্রাইভেট ডোমেন হিসেবে ব্যবহার করতো, কাজেই তারা আর জিনিসটাকে ভালোভাবে নিতল না এই ডেভেলপমেন্টটাকে। ইউজিং হায়ার্ড গানস টু ক্যারি আউট দেয়ার ডার্টি ওয়ার্ক, এই যে তারা এই নোংরামিগুলো চালিয়ে যেত, তার জন্য তারা কি করতো, তারা বন্দুক পর্যন্ত কিন্তু ভাড়া করতো, সেগুলো নিয়ে তারা ঘুরতো। They began a widespread campaign of vandalism. এটাকে বলা হয় ভ্যান্ডালিজম, মানে লোককে ভয় দেখানো, ভয় দেখিয়ে তাদের থেকে অর্থ সম্পত্তি জমি জমা আদায় করা, এই টোটাল প্রসেসটাকে বলা হয় ভ্যান্ডালিজম। তারা এই ভ্যান্ডালিজম কিন্তু করে বেড়াতো। ইন্টিমিডেশন অর্থাৎ লোককে অবমাননা করা, অ্যান্ড ইভেন মার্ডার আগেনস্ট ফেন্স বিল্ডিং হোমস্টেডার্স, এবং এই যারা ছোট ছোট ঘর বানিয়ে জায়গা দখল করে এইভাবে হোমস্টেডার্সরা থাকতে শুরু করলো, তাদেরকে সময় সময় কিন্তু মার্ডার অবধি করে দিতে থাকলো। মানে একটা হিউজ একটা র্যান্ডম ব্যাপার কিন্তু শুরু হলো। বাট দে কুড নট টার্ন দ্য টাইড অফ চেঞ্জ, কিন্তু পরিবর্তনের স্রোত একে কিন্তু কখনো আটকে রাখা যায় না। যতই মানুষকে ভয় দেখানো হোক, তারা কিন্তু থেমে থাকলো না। উইথ দ্য স্ট্রেংথ অফ নাম্বারস, সংখ্যার একটা জোর আছে, সেটা বর্তমান পরিস্থিতিতে আমরা খুব ভালো বুঝতে পারছি, কারণ একজন নয়, শয়ে শয়ে সব মানুষই এই প্রসেসটার সাহায্য নিচ্ছে। তাই বলছে যে উইথ দি স্ট্রেংথ অফ নাম্বারস অ্যান্ড দি ওয়েট অফ দ্য ল অন দেয়ার সাইড, দ্য হোমস্টেডার্স প্রিভেলড। হোমস্টেডার্সরা কিন্তু
তাদের নিজেদেরকে টিকিয়ে রাখতে পারলো, এমন নয় যে তারা হেরে গেল। এই ভ্যান্ডালিজমের কাছে তারা নিজেদেরকে সারেন্ডার করলো না, তারা রাদার নিজেদেরকে এখানে টিকিয়ে রাখতে পারলো। তাহলে আমরা একদম আমেরিকান ওয়েস্টার্ন পার্টের একটা স্টোরি বলবো না, একটা রিয়ালিটি পার্ট আমরা দেখলাম। এবার আমরা 61 থেকে আমাদের কোয়েশ্চেন আনসার ডিসকাশনটা শুরু করব। দেখি কোয়েশ্চেন নাম্বার 61 বলছে, দ্য মেন পয়েন্ট অফ দিস প্যাসেজ ইজ দ্যাট বার্বড ওয়্যার ফেন্সেস। এই যে প্যাসেজ, এটার মেন পয়েন্ট কি? এই যে বার্বড ওয়্যার ফেন্সেস, এগুলো দিয়ে কি হতো? অপশন এ, হার্ট দ্য আমেরিকান ইকোনমি, এটা আমেরিকান ইকোনমিকে ভীষণ ক্ষতি করেছিল। অপশন বি, রুইন্ড দ্য ল্যান্ড ইন দ্য আমেরিকান ওয়েস্ট, আমেরিকার ওয়েস্টার্ন পার্টে জমি জমা ল্যান্ড এরিয়াকে এটা নষ্ট করে দিয়েছিল। অপশন সি, মেড আ হিউজ ইম্প্যাক্ট অন দি মেকআপ অফ দি আমেরিকান ওয়েস্ট, আমেরিকান ওয়েস্টার্ন পার্টকে নতুন করে সাজিয়ে তুলতে একটা খুব বড় ইম্প্যাক্ট বা প্রভাব ফেলেছিল। আর অপশন ডি হচ্ছে মেড ইনভেন্টার্স রিচ, যারা ইনভেন্টার তারা ভীষণ রিচ হয়ে গিয়েছিল। তাহলে দেখো, এই যে বার্বড ওয়্যার ফেন্সেস, যেটা আমরা এখানেই একদম প্রথমেই পেয়েছি, যে বার্বড ওয়্যার এই জিনিসটা কিন্তু আলটিমেটলি কি করলো? এই যে একদম প্রথমেই আমরা বার্বড ওয়্যার দিয়ে আমাদের পড়া শুরু করেছি, তো সেটা আলটিমেটলি কি করলো? আপামর কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসলো, ঠিক আছে? তাহলে দেখো, এখানে কিন্তু আমেরিকান ওয়েস্টের মেকআপে একটা হিউজ কিন্তু ইম্প্যাক্ট এটা ফেললো। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 61 এর সঠিক উত্তর অপশন সি, মেড আ হিউজ ইম্প্যাক্ট অন দি মেকআপ অফ দি আমেরিকান ওয়েস্ট। আমরা এরপর দেখব কোয়েশ্চেন নাম্বার 62। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে বার্বড ওয়্যার ফেন্সেস, এই বার্বড ওয়্যার ফেন্সেস যেগুলো, এগুলো কিরকম আর কি, বা কি হতো এটার সাথে? অপশন এ, ওয়্যার ইকোনমিক্যাল, এগুলো ভীষণ ইকোনমিক্যাল ছিল। অপশন বি, রিপ্লেসড স্পিড রেল ফেন্সেস, এরা এই যে স্পিড রেল ফেন্সেস যেগুলো আগে ব্যবহার হতো, এগুলো আসার পর ওগুলো রিপ্লেসড হয়ে যায়। অপশন সি, ওয়্যার বিল্ট বাই ক্যাটেল ব্যারন্সরা এগুলোকে বানান। আর অপশন ডি হচ্ছে ওয়্যার এগেইনস্ট দ্য ল, এগুলো সমস্ত আইনের বিরুদ্ধে এগুলো ছিল। তাহলে দেখো, বার্বড ওয়্যার ফেন্সেস এটা কি করেছিল? আমরা কিন্তু দেখেইছি যে এই যে স্পিড রেল ফেন্সেস যেগুলো আমরা টেক্সটে দেখেছি, দেখো এই যে আগে স্পিড রেল ফেন্সেস ব্যবহার করা হতো, সেগুলোকে কি করলো? আস্তে আস্তে সরিয়ে দিল, এবং সরিয়ে দিয়ে এরা এই জায়গাটা কিন্তু দখল করলো, ঠিক আছে? তাহলে এই যে আমরা স্পিড রেল ফেন্সেসের জায়গাটা, এই জায়গাটা দেখেও ছিলাম। তাহলে অবশ্যই আমাদের কোয়েশ্চেন নাম্বার 62 এর সঠিক উত্তর হবে অপশন বি, রিপ্লেসড স্প্লিট রেল ফেন্সেস। আমরা দেখব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 63। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে ক্যাটেল ব্যারন্সরা কি করতো? অপশন এ, প্রেফার্ড স্পিড রেল ফেন্সেস টু বার্বড ওয়্যার ফেন্সেস, তারা বার্বড ওয়্যার ফেন্সেসের জায়গায় এই স্পিড রেল ফেন্সেস এগুলোকে বেশি পছন্দ করত। অপশন বি, ওয়্যার ইন ফেভার অফ চেঞ্জ, তারা পরিবর্তনের ফেভারে ছিল। অপশন সি, আউটনাম্বার্ড হোমস্টেডার্স, তারা হোমস্টেডার্সদের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল। অপশন ডি, বিলিভড রেঞ্জল্যান্ড বিলংড টু দেম, এই যে ওয়েস্টার্ন রেঞ্জল্যান্ড, পুরো যে একদম হোয়াইট স্প্রেড ল্যান্ড ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা বিশ্বাস করত যে এই জায়গাটা যেন একেবারেই তাদের নিজস্ব জায়গা। তো আমরা টেক্সটের জায়গাটা দেখলেই দেখতে পাবো, এই যে stretches of the western range as their private domain, তাদের প্রাইভেট ডোমেন বলে তারা বিশ্বাস করত। তাহলে অবশ্যই এটা ক্যাটেল ব্যারনদের ক্ষেত্রে কোন স্টেটমেন্ট আমাদের সঠিক হচ্ছে? অবশ্যই যে বিলিভড রেঞ্জল্যান্ড বিলং টু দেম, তারা বিশ্বাস করত এই রেঞ্জল্যান্ডটা যেন তাদের নিজস্ব জায়গা। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 63 এর সঠিক উত্তর হলো অপশন ডি, বিলিভড রেঞ্জল্যান্ড বিলংড টু দেম। চলে যাই পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 64 এ।
বলছি ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজের প্রসঙ্গার্থে দ্য ওয়ার্ড মোমেন্টাস মোস্ট লাইকলি মিনস, আমরা একদম প্রথমে পেয়েছিলাম এই মোমেন্টাস শব্দটা। তো এই মোমেন্টাস, এই যে শব্দটা এখানে ব্যবহার হয়েছিল, এই মোমেন্টাস শব্দটার মানে কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টেক্সটে এটা কি মিনিং ক্যারি করছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখি, হ্যাঁ, অপশন এ আ মোমেন্ট ইন টাইম, সময়ের মধ্যে একটা পার্টিকুলার মুহূর্ত। অপশন বি কমফোর্টিং, যেটা আরামদায়ক। অপশন সি সিগনিফিক্যান্ট, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর অপশন ডি হচ্ছে স্মল। তাহলে দেখো এই টেক্সটে মোমেন্টাস মানে কিন্তু যেটা ভীষণ সিগনিফিক্যান্ট, যেটা ভীষণ ভ্যালুয়েবল। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 64 এর সঠিক উত্তর হবে অপশন সি সিগনিফিক্যান্ট। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 65 এ। দিস প্যাসেজ ইজ প্রাইমারিলি মেড আপ অফ, হচ্ছে এই যে প্যাসেজটা এটা বেসিক্যালি কি নিয়ে তৈরি হয়েছে। অপশন এ ফ্যাক্টস, অর্থাৎ বিভিন্ন বাস্তব তথ্য। অপশন বি কম্প্যারিজনস, অর্থাৎ মানে তুলনা। অপশন সি জেনারেলাইজেশন, অর্থাৎ সাধারণীকরণ। আর অপশন ডি হচ্ছে আর্গুমেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক বলতে পারি আমরা, আর্গুমেন্টস। তাহলে এই প্যাসেজটা প্রাইমারিলি কিন্তু কি নিয়ে তৈরি হয়েছে? প্রাইমারিলি এই প্যাসেজটা কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন ফ্যাক্ট নিয়ে, যেগুলো অ্যাকচুয়াল ওয়েস্টার্ন পার্ট অফ আমেরিকাতে ঘটতো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 65 এর সঠিক উত্তর অপশন এ ফ্যাক্টস। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 66। The tone of this passage can best be described as, এই প্যাসেজটার টোনটা সব থেকে মানে কি, টোনাল কোয়ালিটি কি, সেটা সব থেকে বেশি কিভাবে ডেসক্রাইব করা যায়? অপশন এ সার্কাস্টিক, মানে ব্যঙ্গাত্মক। অপশন বি অবজেক্টিভ, মানে একটা উদ্দেশ্যমূলক। অপশন সি ক্রিটিক্যাল, অর্থাৎ সমালোচনামূলক। অপশন ডি আর্গুমেন্টেটিভ, অর্থাৎ বিতর্কমূলক। তাহলে দেখো এই প্যাসেজটা পড়ে আমরা এটা কিন্তু অবজেক্টিভই পেয়েছি, কারণ এখানে কিছু লক্ষ্য রয়েছে, কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 66 এর সঠিক উত্তর হলো অপশন বি অবজেক্টিভ। আমরা নেক্সট যাব, আমাদের নেক্সট আবার আর একটা টেক্সট রয়েছে, একটা পোয়েম পাচ্ছি আমরা এখানে, আমরা পোয়েমটা দেখে নেব। বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট অর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। একই রকম, ওটা টেক্সট ছিল, এটা পোয়েম পেলাম। দেখি, রিং আউট ওয়াইল্ড বেল টু দি ওয়াইল্ড স্কাই। ওয়াইল্ড বেলকে, অর্থাৎ ওয়াইল্ড বেল বলতে এখানে ওয়াইল্ড মানে ঠিক বন্য বলবো না, ওয়াইল্ড মানে হুইচ ইজ নট ডিসিপ্লিনড, ওয়াইল্ড বেলস, তাকে বাজতে বলা হচ্ছে রিং আউট টু দ্য ওয়াইল্ড স্কাই। তুমি এত জোরেই বেজে ওঠো যেন ওয়াইল্ড স্কাইতে মানে একদম তুমি ছড়িয়ে পড়তে পারো। দ্য ফ্লাইং ক্লাউড, মেঘেরা ভেসে বেড়াচ্ছে, মানে ভেসে বেড়ানো মেঘ। দ্য ফ্রস্টি লাইট, আলোটা তার মধ্যে বরফ মিলেমিশে পুরো ফ্রস্টি হয়ে গিয়েছে, ফ্রস্টি লাইট। দ্য ইয়ার ইজ ডাইং ইন দ্য নাইট, বছরটা আজকে রাতে শেষ হতে চলেছে। অর্থাৎ আমরা একদম ইস্টার, রাদার 31 ডিসেম্বর যখন বছর শেষ, নিউ ইয়ার স্টার্ট হবে, ওই ইস্টারের যে সময়, সেই সময়ের একটা কবিতা পড়ছি। রিং আউট ওয়াইল্ড বেলস, আবার সম্বোধন করছেন ওয়াইল্ড বেলকে যে তুমি রিং আউট হও, তুমি বেজে ওঠো, অ্যান্ড লেট হিম ডাই, এবং তাকে শেষ হয়ে যেতে দাও। এখানে তাকে বলতে ইয়ারকেই বোঝানো হচ্ছে, পার্সনিফিকেশন করা হয়েছে, তাই হি বলা হচ্ছে। লেট হিম ডাই, তাকে শেষ হয়ে যেতে দাও। রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, তুমি ওল্ডেও রিং আউট করো, বেজে ওঠো, আবার নতুন যা কিছু তার মধ্যেও তুমি বেজে ওঠো, অর্থাৎ তুমি পুরনোতেও আছো, তুমি নতুনেও আছো। দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, বছরটা চলে যাচ্ছে, তাকে যেতে দাও। রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু, সমস্ত কিছু রিং আউট করে দাও, মানে সরিয়ে দাও যা কিছু মিথ্যে, আর নতুনের সুরে, সত্যি সুরে তুমি বেজে ওঠো।
রিং আউট দ্য গ্রিফ, সমস্ত দুঃখকে বের করে দাও। দ্যাট স্যাপস দ্য মাইন্ড, যেটা তোমার মনকে ভারাক্রান্ত করে তোলে। ফর দোজ, তাদের জন্য, দ্যাট হিয়ার উই সি নো মোর, যাদেরকে আমরা আর দেখতে পাই না। রিং আউট দ্য ফিউড অফ রিচ অ্যান্ড পুয়ার, বলছে এই যে গরিব বড়লোক এদের মধ্যে যে ডিফারেন্সিয়েশন, তুমি সেই ডিফারেন্সিয়েশন, সেই ডিভিশনটাকে ভেদ করে দাও, সেই ডিভিশনটাকে তুমি রিং আউট করে দাও। রিং ইন রিড্রেস টু অল ম্যানকাইন্ড, সমস্ত মনুষ্য জাতির প্রতি আবার নতুন করে, রিড্রেস মানে নতুন করে সেজে ওঠা, আমরা সেটাতে তুমি রিং ইন হও। রিং আউট দিয়ে যা যা বলা হচ্ছে তার মানেই সেগুলো নেগেটিভ, সামথিং ব্যাড, সেগুলোকে সরিয়ে দিতে বলা হচ্ছে। আর রিং ইন মানে নতুন করে বেজে ওঠো তুমি এই এই পজিটিভ, এই এই ভালো, এই এই সুন্দর জিনিসের সাথে। তাহলে এবার আমরা কোয়েশ্চেন আনসারে যাব। দেখে নিলাম ডিসকাশনটা, চলে যাব 67 নাম্বার কোয়েশ্চেন থেকে। কোয়েশ্চেন নাম্বার 67, দ্য পোয়েট ইজ, এখানে কবি তার ঠিক কি ধরনের পার্সোনালিটি তুলে ধরেছেন? অপশন এ অপটিমিস্টিক, অপশন বি পেসিমিস্টিক অর্থাৎ নেতিবাচক, অপটিমিস্টিক মানে ইতিবাচক, অপশন সি আইরনিক্যাল ইন হিজ অ্যাটিটিউড, তার আচরণে আইরনি বা ব্যঙ্গ প্রকাশ পেয়েছে, অপশন ডি নান অফ দিস। তাহলে অবশ্যই পোয়েট কিন্তু এখানে ইতিবাচক কথা বলছে যে এই এই নেগেটিভিটি সরিয়ে আমরা এই এই পজিটিভিটিকে জীবনে আনতে পারি। তাহলে ডেফিনেটলি এখানে পোয়েট কিন্তু অপটিমিস্টিক, তার টোনও অপটিমিস্টিক, তিনি অপটিমিজমের কথা বলছেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 61 এর সঠিক উত্তর অপশন এ অপটিমিস্টিক। পরের প্রশ্ন, যেটা আমি অলরেডি তোমাদের বলেওছি, লেট হিম ডাই, হিয়ার হিম রেফার্স টু, এখানে হিম কাকে বোঝানো হচ্ছে? অপশন এ দ্য ক্লাউড মেঘ, অপশন বি দ্য স্কাই আকাশ, অপশন সি দ্য ইয়ার বছরটিকে, অপশন ডি নান অফ দিস। আমি টেক্সটটা পড়ানোর সময় অলরেডি তোমাদের বললাম যে যে বছরটা শেষ হতে চলেছে এখানে তাকে শেষ হয়ে যাওয়া, তাকে শেষ হতে দিতে বলা হচ্ছে, সেই হতে দেওয়ার কথা বলা হচ্ছে। তো কোয়েশ্চেন নাম্বার 68 এর সঠিক উত্তর হবে অপশন সি দ্য ইয়ার। আমরা দেখব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 69, দ্য পোয়েট ওয়ান্টস ম্যানকাইন্ড টু বি, দ্য পোয়েট এই মনুষ্য জাতিকে ঠিক কিরকম করতে চাইছেন? অপশন এ স্যাডেন্ড অর্থাৎ দুঃখিত, অপশন সি রেকটিফাইড অর্থাৎ রেকটিফিকেশন বা সংশোধিত, অপশন সি রিফর্মড একটা পরিবর্তন, আর অপশন ডি নান অফ দিস। তাহলে দেখো তিনি কিন্তু পয়েন্ট আউট করে দিচ্ছেন এটা এটা খারাপ, এটাকে রিং আউট করে দিতে হবে, এটা এটা ভালো, এটাকে রিং ইন করতে হবে। তার মানে এখানে একটা প্রসেস অফ রেকটিফিকেশনের কথা বলা হচ্ছে। তাহলে দ্য পোয়েট ওয়ান্টস ম্যানকাইন্ড টু বি রেকটিফাইড, তিনি চাইছেন ম্যানকাইন্ড রেকটিফাইড হোক। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 69 এর সঠিক, জাস্ট আ সেকেন্ড, ভেরি সরি, আমি একটু বলতে গিয়ে ভুল অপশনে দাগ দিয়ে ফেলেছি। হ্যাঁ, তো তিনি কি চাইছেন? তিনি রেকটিফিকেশন তো চাইছেন ডেফিনেটলি, কারণ তিনি সংশোধন করে নিতে চাইছেন, কিন্তু এই যে তিনি সেটা একজনের, যখন ভুল শুধরে নেওয়াটা একজনের ক্ষেত্রে বলা হয় তখন আমরা সেটাকে রেকটিফিকেশন বলবো, কিন্তু তিনি তো এখানে পুরো ম্যানকাইন্ডের কথা বলছেন। তাহলে এটা যখন সমগ্র আকারে হচ্ছে তখন কিন্তু এই প্রসেসটার নাম হবে রিফর্মেশন বা রিফর্ম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 69 এর সঠিক উত্তর হবে অপশন সি রিফর্মড। আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 70, দ্য পোয়েট ওয়ান্টস টু, কবি এখানে ঠিক কি চাইছেন? অপশন এ ইনক্রিজ বাড়াতে, অপশন সি ডিক্রিজ, বি ডিক্রিজ মানে কমাতে, অপশন সি কন্টিনিউ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, রিচ বা পুয়ারের মধ্যে এই যে কনফ্লিক্ট সেটা কন্টিনিউ করতে। তাহলে দেখো আমরা প্রথম ইনক্রিজ বা ডিক্রিজ করে কিন্তু বুঝতে পারছি না তিনি ঠিক কোন জিনিস কমানো বা কোন জিনিস বাড়ানোর কথা বলেছেন। এটা এটা একটা ট্রিক প্রশ্ন দেওয়ার, কারণ আমাকে তার মানেই সবকটা অপশন পড়তে হবে এবং পড়লে তবেই আমরা বুঝতে পারবো কিসের কথা বলা হচ্ছে। এখানে এই যে কনফ্লিক্ট সেটা বাড়ানোর কথা, কমানোর কথা, বা
কন্টিনিউ করার কথা না, নান অফ দ্য অ্যাবভ সেটা। তো ডেফিনেটলি তিনি কিন্তু এই যে রিচ অ্যান্ড পোর এর মাঝে কনফ্লিক্ট, সেটাকে কিন্তু তিনি ডিক্রিজ করার কথা বলছেন বা কমানোর কথা বলেছেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 70 সঠিক উত্তর অপশন বি, ডিক্রিজ। দেখব পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 71। বলছেন দ্য পোয়েট উইসেস দ্য বেল টু রিং। এই যে পোয়েট, তিনি চাইছেন যে বেল রয়েছে সেটা রিং হোক, সেটা বাজুক, সেটা কেমন ভাবে? অপশন এ লাউডলি, জোরে জোরে। অপশন বি সফটলি, ধীরে। অপশন সি নয়েজলেসলি, অর্থাৎ শব্দহীন ভাবে। আর অপশন ডি নান অফ দিস, এগুলোর কোনোটাই নয়। তাহলে দেখো, পোয়েট কিন্তু চেয়েছিলেন বেলটা কিভাবে রিং করুক। পোয়েট কিন্তু চেয়েছিলেন রিং আউট ওয়াইল্ড বেলস বলছেন, তার মানেই তিনি এই বেলটাকে লাউডলি যাতে এটা রিং হয় সেটা তিনি চেয়েছেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 71 এর সঠিক উত্তর অপশন এ, লাউডলি, অর্থাৎ জোরে জোরে। এত অবধি আমরা টেক্সচুয়াল প্রশ্ন পেলাম। এবার আমরা কিছু পেডাগজি বেসড প্রশ্নের দিকে যাব। বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন by selecting the most appropriate or correct option. দেখে নি কোয়েশ্চেন নাম্বার 72 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 72, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ ম্যাটার অফ হ্যাবিট ফর্মেশন। কোনো ভাষা শেখা সেটা ডিপেন্ড করে, সেটা শেখার যে হ্যাবিট বা অভ্যাস, সেটার ওপর, অভ্যাস গঠনের ওপর। হুইচ স্কুল অফ সাইকোলজি বিলিভ ইন দিস? কোন সাইকোলজিক্যাল স্কুল এইটাতে বিলিভ করতো, অর্থাৎ কোন ধরনের ব্যক্তিরা এটাকে বিলিভ করতো? অপশন এ ফাংশনালিস্ট স্কুল। অপশন বি কগনিটিভ স্কুল। অপশন সি বিহেভিয়ারিস্ট স্কুল। আর অপশন ডি হচ্ছে কমিউনিকেটিভ স্কুল। তো দেখো, ফাংশনালিস্ট মানে যারা সময়ের ওপর নির্ভর করে চলে, কগনিটিভ মানে যারা জ্ঞানকে প্রাধান্য দেয়, বিহেভিয়ারিস্ট মানে যারা ব্যক্তি মানে শিক্ষার্থীর আচার আচরণকে গুরুত্ব দেয়, আর কমিউনিকেটিভ মানে হচ্ছে যারা যোগাযোগকে প্রাধান্য দেয়। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ ম্যাটার অফ হ্যাবিট ফর্মেশন, এটা কিন্তু একেবারেই রেফার করছে বিহেভিয়ারিস্ট স্কুলকে। তারাই কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসকে বিলিভ করে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 72 এর সঠিক উত্তর অপশন সি, বিহেভিয়ারিস্ট স্কুল। আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 73। বলছে হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ আ সিএলটি প্রিন্সিপাল। সিএলটি প্রিন্সিপাল এর মধ্যে কোনটা? সিএলটি মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তার প্রিন্সিপাল কোনটা? আমাদের শর্ট ফর্মও জেনে রাখতে হবে। অপশন এ টু লার্ন ইট ইজ টু ডু ইট। কোনো কিছু শেখা মানে সেটা করা, বা কোনো কিছু করা মানে সেটা শেখা। অপশন বি রিপিটিশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। পুনরভ্যাস ভীষণভাবে প্রয়োজনীয়। অপশন সি ডিডাকটিভ মেথড শুড বি ফলোড। সবসময় আমাদের ডিডাকটিভ মেথডকে ফলো করা উচিত। আর অপশন ডি হচ্ছে মিস্টেকস শুড নট বি টলারেড। ভুল যেটা সেটা কখনোই সহ্য করে নেওয়া যাবে না। তাহলে দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রিন্সিপালের মধ্যে কিন্তু একটা প্রথম এবং প্রধান প্রিন্সিপালই হচ্ছে টু লার্ন ইট ইজ টু ডু ইট। কোনো কিছু তুমি লার্ন করতে চাও মানে আগে তোমাকে সেই জিনিসটা হাতে কলমে করতে হবে। হাতে কলমে কোনো কিছু করতে পারলে তবেই তুমি সেই জিনিসটা শিখতে পারবে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 73 এর সঠিক উত্তর অপশন এ, টু লার্ন ইট ইজ টু ডু ইট। আমরা দেখব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 74। রাম সেজ টু লীনা। রাম লীনাকে কি বলল? এক্সকিউজ মি, মে আই গেট সাম ওয়াটার? দ্য ফাংশন অফ দিস সেন্টেন্স ইজ। রাম লীনাকে যে প্রশ্নটা যে সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা ব্যবহার করলো যে এক্সকিউজ মি, মে আই গেট সাম ওয়াটার, এখানে এই সেন্টেন্সটার ফাংশন কি? অপশন এ আস্কিং ফর ইনফরমেশন মানে কোনো তথ্য জানতে চাওয়া। অপশন বি রিকোয়েস্টিং অনুরোধ করা। অপশন সি অর্ডারিং মানে আদেশ দেওয়া। আর অপশন ডি গিভিং আ স্টেটমেন্ট যে কোনো একটা সাধারণ তথ্য সরবরাহ করা। তাহলে দেখো, এক্সকিউজ মি তিনি যখন বলছে, রাম যখন বলছে, তার মানেই আগে সে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং মে ব্যবহার করছে, মোডাল ভার্ব মে আই গেট সাম ওয়াটার। অবশ্যই যতই কোয়েশ্চেন মার্ক থাকুক, এখানে সে কিন্তু কোনো ইনফরমেশন জিজ্ঞেস করছে না, রাদার এখানে সে কিন্তু কোনো একটা জিনিস লীনাকে রিকোয়েস্ট করছে।
তাহলে কোয়েশ্চেন নাম্বার 74 এর সঠিক উত্তর হবে অপশন বি, রিকোয়েস্টিং। এর সাথে সাথে আমরা দেখে নেব আমাদের আজকের ক্লাসের একদম শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 75। বাকি যে 15টা প্রশ্ন থাকছে সেগুলো আবার আমরা আগামী ক্লাসে, আমাদের পরবর্তী নেক্সট ক্লাসে একদম ইন ডিটেলড অপশন ধরে ধরে ডিসকাস করে নেব। তাহলে এখন দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 75, আজকের ক্লাসের একদম শেষ প্রশ্ন। দ্য গ্রামার বুক বাই নেসফিল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। নেসফিল্ডের যে গ্রামার বই পাওয়া যায় সেটা কি ধরনের গ্রামারের এক্সাম্পল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন টিচিং এক্সামে এটা কিন্তু বারবার, মানে টেটে এটা কিন্তু বারবার দেওয়া হয়। অপশন এ ডেসক্রিপটিভ গ্রামার, অর্থাৎ যেখানে বর্ণনামূলক ব্যাখ্যা পাই আমরা। অপশন বি প্রেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ মানে যেটা কোনো ব্যক্তি যেটাকে সাজেস্ট করেন যে এখানে ভীষণ ছোটভাবে সমস্ত জিনিস রয়েছে, সেটাকে বলে প্রেসক্রিপটিভ গ্রামার। অপশন সি জেনারেটিভ গ্রামার, অর্থাৎ একদম ইন জেনারেল সাধারণ যে গ্রামার বা ব্যাকরণ। আর অপশন ডি ট্রান্সফরমেশনাল গ্রামার, ট্রান্সফরমেশনাল মানে যেটা বিভিন্ন ধরনের পরিবর্তনকে সাপোর্ট করে, যেটা ডাইনামিক। তাহলে নেসফিল্ডের যে গ্রামার বই আমরা দেখতে পাই এটা কিন্তু ডেফিনেটলি হয়ে যাবে এক্সাম্পল অফ আমাদের প্রেসক্রিপটিভ গ্রামার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার দেয়, আমি বলছি, আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি দরকার হলে। এটা তোমরা একদম কেউ ভুলো না যে নেসফিল্ডের গ্রামার বইটা একটা প্রেসক্রিপটিভ গ্রামার বইয়ের এক্সাম্পল। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টেক্সটগুলো এবং টেক্সট রিলেটেড প্রশ্ন, সাথে পেডাগজির 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে বাকি 15টা প্রশ্ন নিয়ে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ হালদার ই একাডেমি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। See you in the next class. Thank you.